আছে। তৃষা? হ্যাঁ স্যার, আমি 12 করে এসেছি। 12 কি নিয়ে পড়েছো? আমার ছিল বায়োসায়েন্স। বায়োসায়েন্স। বায়োসায়েন্স মানে তো ফিজিক্স ছিলই, ম্যাথ ছিল না শুধু। হ্যাঁ হ্যাঁ স্যার। সুদর্শন? স্যার আমার সায়েন্স, পিওর সায়েন্স ছিল, 12 পাস। ওকে। মেঘা? মেঘা দে? ওকে। মানসী হালদার? স্যার আর্টসের স্টুডেন্ট, 12 পাস। আর্টসের স্টুডেন্ট। ওকে, 12। হ্যাঁ স্যার। ঠিক আছে। অন্তরা? স্যার 10 দিয়ে। ইয়ে কি 10 দিয়ে এসছো? হ্যাঁ। আচ্ছা। অদ্রিকা দে? হ্যাঁ স্যার। মানে তুমি 10 থেকে না 12। 12 থেকে? 12 দিয়ে? 12। 12 কোন ব্রাঞ্চ? বায়োসায়েন্স। বায়োসায়েন্স। ভাস্বর? ডিপ্লোমা। ডিপ্লোমা কমপ্লিটেড বা কোর্স? না স্যার, করছি থার্ড ইয়ার। থার্ড ইয়ার। আচ্ছা। আচ্ছা, আগের দিন অ্যাকচুয়ালি আমি তোমাদের কিছু ভয়েস শুনতে পাচ্ছিলাম না, তো আগের দিনের ক্লাসটাতে তোমরা ছিলে? আমি যেখানে ভেক্টর আর ইয়ের একটা ওভারঅল একটা হ্যাঁ স্যার আইডিয়া ছিলাম। দিয়েছিলাম, তো ওটা কি ক্লাসটা কি খুব টাফ লেগেছে? যে আরেকটু কি ভেঙে বললে সুবিধা হবে? তোমাদের টপিক ওয়াইজ যেগুলো আছে সেই টপিকগুলোকে তোমাদের আইডিয়া কীরকম? বা আগের দিন ভেক্টর ক্লাসটা বুঝতে পেরেছো না পারোনি, বা টাফ লেগেছে? স্যার টাফ লেগেছে। টাফ লেগেছে, ওকে। আমরা আজকে তোমাদের একদম একটা বেসিক চ্যাপ্টার দিয়েই শুরু করব। আমি ভেবেছিলাম যে ডিপ্লোমা হলে সবারই যেটা হয় যে বেসিক ইয়েটা থাকবে, তো ঠিক আছে, তোমরা যেগুলো বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের লোক রয়েছো, তা আমরা তোমাদের একদম ফার্স্ট চ্যাপ্টার থেকে শুরু করছি। এটা হচ্ছে ইউনিট ডাইমেনশন। আচ্ছা, এই চ্যাপ্টারটার আর একটা কথা যে তোমরা তোমাদের পিওয়াই কিউগুলো দেখেছো এর আগে কোনোদিন? যে তোমাদের পিওয়াই কিউ যেগুলো থাকে, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্সগুলো, সেগুলোতে সেগুলোতে মোটামুটি ফিজিক্স কীরকম থাকে সেটা কি ফলো করেছো এর আগে কোনোদিন? না স্যার। ওকে। যদি মোটামুটি যে কোনো ইয়ারের প্রশ্নই ফলো করো আর কি, ওই ধরো আমাদের সবকটা চ্যাপ্টার থেকে 40-45 প্রশ্ন থাকে, একটু ভ্যারি করে। তাতে ডেপথ থাকে, প্রশ্নের ডেপথ খুব একটা খারাপ হয় না। প্রথম থেকে যেটা পড়বে সেটাকে একদম কমপ্লিট করে পড়বে, যে এটা পরের জন্য রেখে দিচ্ছি, বা ধরো তোমাদের কদিন পরে আবার সেমিস্টারের চাপ চলে আসবে, যারা থার্ড ইয়ারে পড়ছো সবাই মোটামুটি, তো প্রথম থেকে যা করবেন একদম কমপ্লিট করতে করতে দিয়ে যাবে আর কি। এই ইউনিট বলে যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারটায় সবার আগে যেটা ফিজিক্স আমাকে কিসের কথা বলে, কোন কোন সাবজেক্ট, মানে ফিজিক্স আমাকে বেসিক্যালি কী নিয়ে ডিল করে? ফিজিক্স যেটা নিয়ে ডিল করে সেটা হচ্ছে দুটো জিনিস। এক হচ্ছে মাস বা ভর, আর দুই হচ্ছে এনার্জি বা শক্তি। ফিজিক্স মেনলি এই দুটো জায়গা নিয়ে ডিল করে। যে কোনো চ্যাপ্টারই পড়ো না কেন, আলটিমেটলি চ্যাপ্টারগুলো
হয় মাস নিয়ে কিছু না কিছু ঘটনা ঘটছে, অথবা এনার্জি ট্রান্সফরমেশন হচ্ছে, সে তুমি যে চ্যাপ্টারের নামই বলতে যাও না। এই কারণে একদম প্রথমে আমাদের যেটা আছে সেটা হচ্ছে মাস কনজারভেশন ল। মাস কনজারভেশন ল, মাস কনজারভেশন ল আমাদেরকে কি ইনফরমেশন দিচ্ছে? বলছে যে মাস এক মিনিট দাঁড়া তো, আবার ঢুকছে বেরোচ্ছে। Mass can neither be created nor be destroyed. তারপর আসে হচ্ছে এনার্জি কনজারভেশন ল। এনার্জি কনজারভেশন লতে সেম ব্যাপার, যে এনার্জি ক্যান নাইদার বি ক্রিয়েটেড nor be destroyed. It can transform from one form to another. যেমন ধরো হিট এনার্জি থেকে লাইট এনার্জি, কেমিক্যাল এনার্জি থেকে মেকানিক্যাল এনার্জি, সাউন্ড এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জি, এরকম বিভিন্ন রকম ট্রান্সফরমেশন শুধু সম্ভব এনার্জির ক্ষেত্রে। কিন্তু আমরা এনার্জি তৈরিও করতে পারবো না, এনার্জি আমরা ধ্বংসও করতে পারবো না। এই যে দুটো ল, এই দুটো ল আসতে বা এই দুটো লকে বুঝতে বুঝতে আমরা যদি হিউম্যান ফিজিক্স দেখি আর কি, হিস্ট্রি দেখি, তাহলে মোটামুটি 1 থেকে 2000 বছর লেগেছে এই দুটো লকে প্রপারলি ডিকোড করতে। মানে 2000 বছরের ফলে মানুষ আলটিমেটলি এই ব্যাপারটাই ক্লিয়ারিটি পেয়েছিল যে মাস একটা জিনিস, এনার্জি একটা আলাদা জিনিস। এনার্জি শুধু এনার্জি থেকে বিভিন্ন টাইপ অফ এনার্জিতে ট্রান্সফর্ম করা যায়। মাসের বিভিন্ন ফর্ম হতে পারে, সেটা পয়েন্ট মাস হতে পারে, সেটা ডিস্ট্রিবিউটেড মাস হতে পারে, বা কোনো এক্সটেন্ডেড বডির অনেকগুলো পয়েন্ট মাস নিয়ে একটা এক্সটেন্ডেড বডি তৈরি হতে পারে। এই ছিল হচ্ছে, আমরা যদি টাইম লাইন হিসেবে দেখি, অলমোস্ট 1880 বা 1870 অবধি আমাদের মেন আইডিয়া ছিল এটার উপর। মাস আলাদা, এনার্জি আলাদা। আমরা বিভিন্ন ধরনের, তোমরা যদি একটুখানি হিস্ট্রি পড়ো, মানে সায়েন্সের হিস্ট্রি যদি একটু আধটু পড়ো, তার মধ্যে মানুষ ইলেকট্রিক্যাল এনার্জি আবিষ্কার করছে, ম্যাগনেটিক এনার্জি নিয়ে পড়ছে, মাঝে গ্র্যাভিটেশন সম্বন্ধে আইডিয়া এসছে, লাইট নিয়ে বিভিন্ন কাজ চলছে। কিন্তু এগুলো সবাই আলাদা আলাদা সেক্টরে কাজ হচ্ছে, হয় এনার্জি সেক্টরে কাজ হচ্ছে, অথবা মাস ব্যাপারটাকে খুব ভালো করে বোঝার চেষ্টা চলছে। কিন্তু 1900-এর শুরুতে বা 1901, 2, 3, 4 এরকম সময় আইনস্টাইন প্রথম একটা নতুন ল নিয়ে এলেন। উনি বললেন যে মাস থেকে এনার্জি তৈরি করা সম্ভব, সিমিলারলি এনার্জি থেকে মাস তৈরি করা সম্ভব। এবং তখন এখন একটা নতুন ল আমাদের কাছে এলো, যার নাম হলো মাস এনার্জি কনজারভেশন ল। যেখানে মূল বক্তব্য হচ্ছে mass and energy both can neither be created
nor be destroyed, but they can transform from one to another. এটা হচ্ছে আমার মাস এনার্জি কনজারভেশন ল এর মূল বক্তব্য। যে মোমেন্টে মানুষ এইটা বুঝতে পারলো যে মাস থেকে এনার্জি আর এনার্জি থেকে মাসে কনজার্ভ করা যায়, মানুষ মোটামুটি ভগবান লেভেলের শক্তি পজেস করতে আরম্ভ করলো। কিরকম? ধরা যাক যে যখন আমরা মাস কনজারভেশন ল পড়ছি, আমরা যদি একদম ইনিশিয়াল স্টেটে যাই, মানুষের হিস্ট্রি যদি একদম ইনিশিয়াল স্টেটে যাওয়া হয়, তাহলে প্রথম দেখা যায় মানুষের কাছে প্রথম কোন এনার্জি ছিল? মানুষের কাছে প্রথম ছিল মেকানিক্যাল এনার্জি, সাউন্ড এনার্জি, একদম বেসিক এনার্জি। কেন? বা আমি যদি ধরি একটা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর ওর প্রথম কাজ হচ্ছে বাচ্চাটা হাত পা ছোড়া, দ্যাট ইজ মেকানিক্যাল এনার্জি। আর সেকেন্ড হচ্ছে বাচ্চাটাকে চেল্লানো। বাচ্চাটা যদি গলা দিয়ে আওয়াজ না করে, কোনো রকম এক্সপ্রেশন না দেয়, তাহলে কিন্তু বাচ্চাটাকে ডিসকার্ড করে দেওয়া হবে, তার মানে সাউন্ড এনার্জি। উইথ টাইম আমি যদি আদিম মানুষের টাইম লাইন দেখি, তাহলে নেক্সট হচ্ছে তোমাকে খাবার খেতে হবে, তাহলে কেমিক্যাল এনার্জি, খেয়ে হজম করা হতে হবে আর কি, সেটা হচ্ছে কেমিক্যাল এনার্জি। নেক্সট মানুষ হিট এনার্জি থেকে, হিট এনার্জির একটা কনসেপ্ট ছিল যে প্রকৃতির মধ্যে ফ্রিতে হিট পাচ্ছি দিনের বেলায়। আচ্ছা, তারপর মানুষ আবিষ্কার করলো হচ্ছে আগুন। এই আগুনটা হচ্ছে লাইট এনার্জি আর হিট এনার্জির একটা সংমিশ্রণ। আবার এরপর মানুষ আস্তে আস্তে চাকা আবিষ্কার করলো, হুইচ ইজ অলসো অ্যানাদার ফর্ম অফ মেকানিক্যাল এনার্জি। মানুষের টাইম সম্বন্ধে মানুষের একটা আইডিয়া এলো যখনই, বা টাইম তাড়াতাড়ি কাজ করা সম্বন্ধে একটা পার্ট, যে একটা জায়গা এলো যখনই মানুষ তাড়াতাড়ি মুভ করতে আরম্ভ করলো, সঙ্গে সঙ্গে মানুষ উইন্ড এনার্জিকে কাজে লাগালো। উইন্ড এনার্জিকে কাজে লাগিয়ে মানুষ পালতোলা নৌকার কনসেপ্ট নিয়ে এলো। এবং হিস্ট্রি দেখো, তুমি হিস্ট্রিতে খুব ক্লিয়ারলি বুঝতে পারবে যে সমস্ত জাতিগুলো খুব বড় বড় পজিশন পেয়েছে বা খুব বড় বড় উপনিবেশ তৈরি করেছে, তারা প্রত্যেকেই কিন্তু সেই সময় নৌ শক্তিতে খুব ভালো ছিল। আমরা যদি আমাদের ইন্ডিয়ান হিস্ট্রি দেখি, তাহলে চোল, চালুক্য, এদের যে টাইম লাইনটা দেখবে, চোল রাজারা ছিল হচ্ছে ইন্ডিয়ান হিস্ট্রি অনুযায়ী সব থেকে বড় নৌবহর ছিল ওদের, চোলদের। তারপর চোল চালুক্যর পর ইন্ডিয়াতে একটা ভ্যাকেন্ট পজিশন তৈরি হচ্ছে। এর মাঝে দেখো ইউরোপিয়ান কান্ট্রিগুলোর মধ্যে এরা অনেকেই এই নৌকা, জাহাজ, এই সিস্টেমগুলোকে নিয়ে কাজ করতে আরম্ভ করলো। এবং দেখা গেল যে দেখো পর্তুগিজ, স্প্যানিশ, আমাদের ব্রিটিশ, এরা প্রত্যেকে খুব উন্নত লেভেলের কিন্তু এদের কাছে জাহাজ, বা সেই সময়ের তুলনায় অনেক উন্নত জাহাজ ছিল। এই কনসেপ্টের জন্য ওরা কিন্তু সব থেকে বেশি উপনিবেশ তৈরি করেছিল এই সমস্ত দেশগুলো। বিভিন্ন জায়গায় জায়গায় নতুন নতুন জায়গা আবিষ্কার করা, দেখো তুমি যাদের যাদের নাম পাবে তারা এই সমস্ত দেশের অধিবাসী। এটা হওয়ার পর যখন আলটিমেটলি আমরা 1700 সেঞ্চুরি কাছাকাছি ঢুকছি, বা তুমি ধরো তুমি 1600-এই ধরো, যখন মুঘলরা জায়গাটাকে ধরছে, সেখানে দুটো জিনিস একসঙ্গে কাজে লাগলো। এক হচ্ছে আমার নৌশক্তি থাকছে, সেকেন্ড হচ্ছে মাটিতে যুদ্ধ হবে কিন্তু আইটেমগুলো আকাশে মুভ করবে, তার মানে কামানের কনসেপ্ট এলো, প্রজেক্টাইল মোশন, প্রাসের গতি এলো, দূর থেকে কাউকে ছুঁড়ে মারা কোনো কিছু, যেটা আগে আমরা তীর ধনুক হিসেবে ইউজ করতাম, ওই তীর ধনুকের কনসেপ্টেই কি নিয়ে আসা হলো, ওখানে একটু কেমিক্যাল এনার্জি অ্যাড করে দেওয়া হলো, অর্থাৎ বোম্বিং শুরু হলো। তারপর যদি আমরা তারপরে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার দেখি, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার কিন্তু মেনলি আমরা স্থলে মেনলি যুদ্ধ, আকাশে বা স্থলে আর জলে মেন যুদ্ধ। কিন্তু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার সব থেকে বেশি যুদ্ধ হয়েছে আকাশপথে। এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে যতদিন এসছে ততদিনে আমাদের কাছে মাস এনার্জি কনজারভেশন ল চলে এসেছে। ফলে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের লাস্ট মোমেন্ট 1945, তখনও কোল্ড ওয়ার চলছে, আলটিমেটলি কী হলো, এই মাস এনার্জি কনজারভেশন লয়ের রেজাল্টটা আমরা দেখতে পেলাম কোথায়? জাপানে, হিরোশিমা নাগাসাকিতে। অ্যাটমিক বোম। অ্যাটমিক বোমে অ্যাকচুয়ালি কী হচ্ছে,
আমার কাছে একটা নিউক্লিয়াস রয়েছে, নিউক্লিয়াসের মধ্যে থাকছে হচ্ছে প্রোটন আর নিউট্রন। আমি বাইরে থেকে নিউট্রন দিয়ে হিট করে ওই প্রোটন আর নিউট্রনকে একে অপরের থেকে আলাদা করে দিচ্ছি, ফলে হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি তৈরি হচ্ছে বা অ্যাটমিক এনার্জি পাওয়া যাচ্ছে। যখন কয়েক কোটি অ্যাটম থেকে আমরা এরকমভাবে এনার্জি বার করছি, যে এনার্জিটা পাওয়া যাচ্ছে সেটা ভাবনার বাইরে, সেটাই অ্যাপ্লাই করা হলো প্রথম জাপানের ওপর। এবং আমরা যখনই এই অ্যাটমিক এনার্জির কনসেপ্টটা বুঝতে পারলাম, আমরা আলটিমেটলি দেখো জগতের কাছে অ্যাটমিক এনার্জি আছে আজকের ডেটে, কিন্তু সেই কটা কান্ট্রি সব থেকে টপ মোস্ট পজিশনগুলো হোল্ড করছে, বা তাদেরকে বাকি পৃথিবীর সমস্ত লোকজন কিন্তু তাদেরকে সমঝে বলে। ফলে ফিজিক্স যেটা বোঝায় সেটা হচ্ছে হিস্ট্রিতে ফিজিক্স যেমন এনার্জি আর মাসের কথা বলে, তুমি যদি ওভারঅল দেখো পাওয়ারফুল হিসেবে তোমায় যদি জায়গা থাকতে হয় তাহলে তোমাকে এনার্জির কনসেপ্ট খুব ভালো করে বুঝতে হবে, এবং এনার্জির সঙ্গে মাসের রিলেশন খুব ভালোভাবে বুঝতে হবে, যে কী করে এই দুটোর মধ্যে আমি ইউজ করব। কারণ অ্যাটমিক কনসেপ্ট আসবার পর লাস্ট 100 বছরে হিউম্যান রেসের যে উন্নতি হয়েছে সেটা ভাবনা চিন্তার বাইরে। 1900 সেঞ্চুরি অবধি মানুষ কিন্তু এটা ভাবতেও পারতো না যে ভিডিও কল বলে কোনো কিছু সম্ভব। আমি এখানে বসে ইউএসের একজনের সঙ্গে বা একজন এখানে বসে রাশিয়ার কারোর সঙ্গে আমি ডাইরেক্টলি ভিডিও কলে কথা বলছি লাইভে, এটা কিন্তু মানুষ 100 বছর আগে ভাবতে পারতো না। সেই জিনিসটা পুরোপুরি সম্ভব হয়েছে আজকের ডেটে, এবং সেটা শুধুমাত্র কিছু পার্টিকুলার লোকের হাতে নেই, সবার হাতে চলে এসেছে। লাস্ট 100 বছরে মানুষের সব থেকে বেশি উন্নতি হয়েছে, তার কারণ এই মাস এনার্জি কনজারভেশন ল। এবং এরপরেও যা হবে তার পুরোটাই এই মাস এনার্জি কনজারভেশন ল এর উপর বেস করেই চলবে। এবার যে কোনো ফিজিক্সে ধরো এই মাস বলো এনার্জি বলো এদেরকে যদি আমাদেরকে বুঝতে হয়, তাহলে আমাকে যে কোনো সিস্টেমকে অ্যানালাইজ করতে জানতে হবে। এবার কোনো কিছুকে অ্যানালাইজ করার প্রথম নিয়ম কি, আমাকে একদম বেসিক লেভেলে যেতে হবে। তাহলে বেসিকের দুটো পার্ট হতে পারে। কীরকম, যে কোনো বেসিক সিস্টেম, মানে একটা আমি যদি সেল হিসেবে ভাবি, তাহলে যে কোনো বেসিক সিস্টেমের ক্ষেত্রে, বা আমি যদি একটা অ্যাটম হিসেবে ভাবি, সেই অ্যাটমের দুটো পার্ট। একটা হচ্ছে রেফারেন্স ফ্রেমটা আমি যদি অ্যাটমের ভেতরে ঢুকিয়ে দিই, অর্থাৎ আমি অ্যাটমের ভেতরে ঢুকেছি, এবার আমি পুরো ঘটনাটাকে অ্যানালাইজ করার চেষ্টা করছি যে আমার চারিদিকে ইলেকট্রন ঘুরছে, আমার কোন ইলেকট্রনগুলো দরকার, কোন ইলেকট্রনগুলো আমি দরকার হলে ছেড়ে দিতে পারি, বা অথবা আমি নতুন কোনো ইলেকট্রনকে আমার কাছে নিয়ে আসতে পারি কিনা। এই পুরো পার্টটা ডিল করছে কেমিস্ট্রি, যেখানে রেফারেন্স ফ্রেম হয়ে যাচ্ছে অ্যাটমের ভেতরে। ফিজিক্স কি করছে, রেফারেন্স ফ্রেমটাকে সিস্টেমের বাইরে রাখছে বা অ্যাটমের বাইরে রাখছে, দিয়ে বাইরে থেকে পুরো সিস্টেমটাকে অ্যানালাইজ করার চেষ্টা করছে, সেটা হয়ে যাচ্ছে ফিজিক্স। এবার ফিজিক্সে যখন আমি বাইরে থেকে কোনো সিস্টেমকে দেখছি, তাকে অ্যানালাইজ করার প্রথম মানেই হচ্ছে বা প্রথম অর্থ হচ্ছে আমার এটা বুঝতে হবে যে যে কোনো ম্যাটার, এই মানে অর্থাৎ আমরা ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি বলতে আমরা কি বুঝবো, বা আমাকে তো যে কোনো জিনিসকে অ্যানালাইজ করতে গেলেই যে কোনো জিনিসকে আমাকে মাপতে জানতে হবে। তার মানে আমার ফার্স্ট লাগবে হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি। এই ফিজিক্যাল কোয়ান্টিটি ব্যাপারটা কীরকম, এনিথিং দ্যাট ক্যান বি বা এনিথিং দ্যাট ইজ মেজারেবল, তাহলে আমরা ওটাকে ফিজিক্যাল কোয়ান্টিটি বলবো। তাহলে মেজার করবার জন্য কোনো সিস্টেমকে আমার কাছে কি কি দরকার, বা মেজারমেন্টের জন্য আমার কাছে কি কি দরকার। মেজারমেন্টের জন্য সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে ওই যে সিস্টেমটা নিয়ে আমি কাজ করছি তার একটা ভ্যালু দরকার, অর্থাৎ তার একটা ম্যাগনিটিউড দরকার। নেক্সট, সেই ম্যাগনিটিউডটার রেসপেক্ট একটা ইউনিট দরকার, এবং এই ম্যাগনিটিউড আর ইউনিট এই দুজনকে ভালো করে বোঝার জন্য আমার কিছু টুলস দরকার বা মেজারিং টুলস দরকার। ফলে আমরা যখনই মেজারমেন্ট চ্যাপ্টারটা পড়ব
তার মধ্যে আমাকে ম্যাগনিটিউড ব্যাপারটাকে ভালো করে বুঝতে হবে, কি করে ইউনিট নিতে হয় সেটা বুঝতে হবে, আর তার জন্য কি কি টুলস থাকতে পারে সেইটা বুঝতে হবে। এবার ধরো একদম আগের দিকে যদি আমি যাই, ইন্ডিয়াতে যখন কোনো কাজ চলছে, কোনো কিছু মেজারমেন্ট চলছে, সেটা তার লোকাল ল্যাঙ্গুয়েজে হচ্ছে। আফ্রিকাতে সেখানকার লোকাল ল্যাঙ্গুয়েজে হচ্ছে। অন্য কোনো ইউরোপিয়ান সাইডে তার লোকাল ল্যাঙ্গুয়েজে হচ্ছে। তাহলে আমাকে যদি প্রত্যেকের সঙ্গে একটা সেম পেজে আসতে হয়, তাহলে সেম পেজে আসবার জন্য আমাকে কিছু ইউনিফাইড মেজারিং সিস্টেম নিয়ে কাজ করতে হবে, যাতে আমার এখানকার মেজারমেন্ট ইউরোপেও চলে, আফ্রিকাতেও চলে, অ্যান্ড ভাইস ভার্সা। এবং তার জন্য আমায় কিছু পার্টিকুলার ফিজিক্যাল কোয়ান্টিটিকে আইডেন্টিফাই করতে হবে, যাদেরকে আর কোনো রকমভাবে ব্রেক করা সম্ভব না। ব্রেক করা মানে ওর থেকে ছোট ইউনিট আর কিছু হওয়া সম্ভব না, বা ওর থেকে ছোট ফিজিক্যাল কোয়ান্টিটি আর কিছু হওয়া সম্ভব না। এই হিসেবে যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমরা মেনলি দুটো ভাগে ভাগ করব। একটা হচ্ছে প্রাইমারি, আর একটা হচ্ছে সেকেন্ডারি। প্রাইমারি ফিজিক্যাল কোয়ান্টিটি মোট 7খানা, যার প্রথম হচ্ছে লেন্থ, নেক্সট হচ্ছে মাস, তারপর হচ্ছে টাইম, তারপর হচ্ছে কারেন্ট, তারপর হচ্ছে টেম্পারেচার, তারপর হচ্ছে কতটা সাবস্টেন্স নিয়ে কাজ হচ্ছে, মানে অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, আর লাস্ট যেটা আছে সেটা হচ্ছে লুমিনাস ইন্টেন্সিটি। এই 7টা আইটেমকে নিয়ে আমার মেন কাজ। তাহলে 7টা আইটেমকে নিয়ে কাজ করতে গেলে আমাকে এই প্রত্যেকটা আইটেমের ডাইমেনশনকে বুঝতে হবে, ওরা কোন ডাইমেনশনে আছে, তার সঙ্গে ওর ইউনিটটাকে বুঝতে হবে। তাহলে আমরা যদি প্রথমে এদের ডাইমেনশনগুলোকে একটা জায়গায় বসিয়ে নিই, তাহলে দেখা যাবে লেন্থের ডাইমেনশনকে ক্যাপিটাল এল দিয়ে লেখা হয়, এবং সেটা কিন্তু অবভিয়াসলি ফার্স্ট ব্র্যাকেটে থাকবে, মানে থার্ড ব্র্যাকেটে থাকবে। মাসকে লেখা হয় ক্যাপিটাল এম দিয়ে, টাইমকে লেখা হয় টি দিয়ে, কারেন্টকে কোনো বইতে আই দিয়ে লেখা থাকতে পারে, কোনো বইতে এ দিয়ে লেখা থাকতে পারে। এ অ্যাকচুয়ালি অ্যাম্পিয়ারের কাছ থেকে আসে। আচ্ছা, টেম্পারেচার, টেম্পারেচারকে ডিনোট করা হয় জেনারেলি থিটা দিয়ে। অ্যামাউন্ট অফ সাবস্টেন্স তোমরা নিশ্চয়ই মোল নাম্বার বলে একটা জিনিস ছোটবেলায় পড়েছো 8-9-এ, যেটা হচ্ছে এটা অ্যাভোগাড্রো নাম্বারস। আর লুমিনাস ইন্টেন্সিটি, লুমিনাস ইন্টেন্সিটিকে ডিনোট করা হয় জে দিয়ে। এটা হচ্ছে কোনো একটা জায়গায় কতটা লাইট, বাংলা ছিল হচ্ছে দীপন প্রাবল্য। এই 7টা আইটেমকে নিয়ে আমার মেন কাজ। এবার এই 7টা আইটেমের জন্য আমাদের সব থেকে কমন ইউনিট সিস্টেম হচ্ছে এসআই সিস্টেম। এটাই হচ্ছে আমার স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল সিস্টেম। এই সিস্টেমে লেন্থের ইউনিট হচ্ছে মিটার, এম দিয়ে লেখা হয়। মাসের ইউনিট হচ্ছে কেজি, টাইমের ইউনিট হচ্ছে সেকেন্ড। আচ্ছা, খেয়াল রাখবে কোথাও সেকেন্ডস এরমভাবে লেখা যাবে না, অনলি সেকেন্ডে শুধু এস। কারেন্টের ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ারকে ক্যাপিটাল এ দিয়েও লেখা যায়, অথবা স্মল লেটারে এ এম পি ই আর ই লেখা হয়। এ এম পি অ্যাম্প চলবে না, কেটে দেওয়া হয়। টেম্পারেচার, টেম্পারেচারের ক্ষেত্রে নেওয়া হয় কেলভিন, কে দিয়ে ডিনোট করা হয়। অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, মোল নাম্বার, এটাকে শুধুমাত্র আমরা বলতে পারি মোল নাম্বার, এত মোল, সাম অ্যামাউন্ট অফ মোল, এটাকে দেওয়া হয়। আর লুমিনাস ইন্টেন্সিটি, লুমিনাস ইন্টেন্সিটিকে মেজার করা হয় হচ্ছে ক্যান্ডেলা দিয়ে, সিডি।
তাহলে এইগুলোর সঙ্গে সঙ্গে আরও একটা সিস্টেম আছে মেজারমেন্ট করা, সেটা হচ্ছে সিজিএস সিস্টেম। সিজিএস সিস্টেমে মিটারকে বলা হয় সেন্টিমিটার, কেজিকে মানে কেজির জায়গায় আমরা ইউজ করি গ্রাম, সেকেন্ডকে সেকেন্ড হিসেবেই লেখা হয়, অ্যাম্পিয়ারের ক্ষেত্রে ওর নাম হয়ে যায় বায়োট, কেলভিনের জায়গায় কখনো ডিগ্রি সেন্টিগ্রেড অথবা ডিগ্রি ফারেনহাইট দুটো ইউজ হয়, মোল মোল হিসেবে ইউজ হয়, ক্যান্ডেলা ইউজ হয় হচ্ছে স্টিলব, STILB এই ফরম্যাটে। এবার সেকেন্ডারি যে সমস্ত ফিজিক্যাল কোয়ান্টিটি তোমরা ভাবতে পারো, সমস্ত সেকেন্ডারি ফিজিক্যাল কোয়ান্টিটি এই প্রাইমারি সিস্টেমগুলোর দিয়েই তৈরি। এগুলো বেসিক্যালি যত চ্যাপ্টারগুলো পড়বে সেই চ্যাপ্টারগুলো পড়তে পড়তে তোমার একটা আইডিয়া চলে আসবে, এগুলো মুখস্থ করার কিছু নেই, বাট স্টিল আমি দু একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। যেমন ধরো ওয়ার্ক, আমরা জানি ওয়ার্ক মানে হচ্ছে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। আবার ফোর্স মানে কি, নিউটনের সেকেন্ড ল অনুযায়ী ফোর্স মানে হচ্ছে ma, তাহলে m ইনটু a ইনটু s। এবার যদি আমাকে এই সিস্টেমটার ডাইমেনশন বার করতে হয়, তাহলে মাসের ডাইমেনশন ক্যাপিটাল M, অ্যাক্সিলারেশনের ডাইমেনশন বা ত্বরণের ডাইমেনশন হচ্ছে LT-2, কারণ ত্বরণ মানে হচ্ছে কতটা চেঞ্জ হয়েছে বা মিটার পার সেকেন্ড স্কোয়ার ইউনিট হিসেবে দেখতে গেলে, ফলে LT-2। আর সেকেন্ডের জন্য আরও একটা MAS, এটা ডিসপ্লেসমেন্টের S, ফলে L এর জন্য আরও একটা L, ফলে ফাইনালি আমার চলে আসবে mL²T-2। আরো ইজি কেউ ভাবতে গেলে ধরো ভেলোসিটি, ভেলোসিটি মানে কতটা ডিসপ্লেসমেন্ট হয়েছে কতটা টাইমে, S/T ফর্মুলা। ডিসপ্লেসমেন্ট মানে কতটা হচ্ছে L, টাইম হচ্ছে T, তাহলে এটার জন্য আসবে LT-1। আবার অদ্ভুতভাবে স্পিড বলে একটা ফিজিক্যাল কোয়ান্টিটি হয়, স্পিডের ফর্মুলা হচ্ছে ডিস্টেন্স বাই টাইম, কিন্তু ডিস্টেন্সকেও মেজার করা হয় লেন্থ দিয়ে, টাইমকে টি দিয়ে, ফলে এটারও ডাইমেনশন হবে LT-1, যদিও ভেলোসিটি আর স্পিড দুজনে আলাদা ধরনের ফিজিক্যাল কোয়ান্টিটি। তাহলে আমাকে এখানে কি করতে হবে, আরও একটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে কোয়ান্টিটিকে তার মধ্যে কি কি ইনফরমেশন আছে তার উপর বেস করে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি আর একটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। আচ্ছা, স্কেলার কোয়ান্টিটির বক্তব্য হচ্ছে অনলি ম্যাগনিটিউড আছে, বাট নো ডিরেকশন, কোনো রকম ডিরেকশন নেই সিস্টেমে। এরপর আছে হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। ভেক্টর কোয়ান্টিটি স্পেশালিটি হচ্ছে it has both magnitude and direction। আর লাস্ট আছে টেন্সর কোয়ান্টিটি। টেন্সর কোয়ান্টিটি স্পেশালিটি হচ্ছে it has both magnitude and direction but does not follow law of vector summation। সবথেকে ভালো এক্সাম্পল হচ্ছে কারেন্ট। আবার কিছু এরকম কোয়ান্টিটিও পাওয়া যায় যাদের কোনো রকম ডাইমেনশন থাকে না, ডাইমেনশন লেস কোয়ান্টিটিস। এই ডাইমেনশন লেস কোয়ান্টিটিসের একটা খুব ভালো এক্সাম্পল হচ্ছে যে কোনো অ্যাঙ্গেল। দেখো আমরা
যদি এরকম একটা কেস ভাবি যে একটা পার্টিকেল এই পজিশন এ থেকে মুভ করছে এবং মুভ করছে একটা আর্ক বরাবর, গিয়ে পজিশন বি তে গেছে, তাহলে ওর যে ডিসপ্লেসমেন্ট হয়েছে বা সরণ ঘটেছে অ্যাঙ্গুলার, সেটা হচ্ছে থিটা। তাহলে এই যে এবি বলে যে আর্কটা পাওয়া যাচ্ছে, আমি যদি একটা অ্যাঙ্গেলকে মাপতে চাই, আর ধরে নিচ্ছি এটা আমার ওর ডিস্টেন্সটা পয়েন্ট ও থেকে, এই ডিস্টেন্সটাও এখনো সেম, তাহলে অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু হয়ে যাবে ওই এবি বলে যে আর্কটা পাওয়া যাচ্ছে, আর্ক এবি বাই রেডিয়াস বা বাই আর। এখন আর কে বি আর আর দুজনকেই তো আমি মিটার দিয়ে বা সেন্টিমিটার দিয়ে মাপবো, ফলে এটারও ডাইমেনশন এল, এটারও ডাইমেনশন এল, ফলে আলটিমেটলি ইটস 1। দিস ইজ ডাইমেনশনলেস কোয়ান্টিটি। এরকম ডাইমেনশনলেস কোয়ান্টিটি আমরা অনেক কিছু হতে পারে, অ্যাঙ্গেল হতে পারে, আমার কাছে রিলেটিভ ডেন্সিটি হতে পারে, এরকম অনেক রকম জিনিস হতে পারে যারা ডাইমেনশনলেস, আমরা করতে করতে আস্তে আস্তে জানতে পারবো। এবার এই যে মাত্রা নিয়ে আমরা কাজ করি বা ডাইমেনশন নিয়ে কাজ করি, তাহলে ডাইমেনশন কার কি হবে তার জন্য একটা ছোট ল পাওয়া যায়, যেটাকে বলা হয় বাংলা হচ্ছে সমমাত্রিক নীতি বা প্রিন্সিপাল অফ ডাইমেনশনাল হোমোজিনিটি। এই ডাইমেনশনাল হোমোজিনিয়াস আমাকে এরম বলে যে আমার কাছে যদি কোনো প্রপার ইকুয়েশন থাকে, বা আমরা এরকম একদম ডাইরেক্টলি বলতে পারি ডাইমেনশন অন বোথ সাইড of a true equation is always equal. এর মানে কি? ধরো কেউ আমাকে এরম বললো যে স্পিড মানে হচ্ছে ডিস্টেন্স বাই টাইম। তাহলে আমরা যদি এমনি চেক করি, তাহলে স্পিডের জন্য ডাইমেনশন হয় LT-1, এটা আমরা একটু আগেই দেখেছি। তুমি দেখো তোমার রাইট সাইডে, ইকুয়েশনের রাইট সাইডও ডিস্টেন্সের জন্য L, আর বাই টাইম মানে T-1, মানে বোথ সাইড সেম ডাইমেনশন আছে। এবার আমরা যদি একটু কমপ্লেক্স ইকুয়েশনের দিকে যাই, দেখবে ক্লাস 10 অবধি তোমরা যে ইকুয়েশনগুলো পড়েছো, তো একটা কমন ইকুয়েশন হচ্ছে S ইকুয়াল টু UT প্লাস হাফ AT স্কোয়ার। আমি একবার রিমাইন্ড করে দিচ্ছি এখানে কে কি। S মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট বা সরণ, U মানে হচ্ছে প্রাথমিক বেগ or initial velocity, A হচ্ছে সমত্বরণ বা ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, আর T হচ্ছে টাইম। এই ইকুয়েশনটাতে আমরা যদি প্রথমে LHS সাইডের জন্য ডাইমেনশন লিখি, LHS সাইডে আছে শুধু S মানে ডিসপ্লেসমেন্ট, তাহলে তার ডাইমেনশন কি হবে? অনলি L। আমায় চেক করতে হবে RHS সাইডে ডাইমেনশন ঠিক আছে কিনা। RHS সাইডে প্রথমে কে আছে? U মানে ইনিশিয়াল ভেলোসিটি, তাহলে দিস ইজ LT-1। টাইমের জন্য একটা T,
প্লাস হাফ হচ্ছে কনস্ট্যান্ট, আমার কনস্ট্যান্টের কোনো ডাইমেনশন হয় না, তাহলে ওটা বাদ। অ্যাক্সিলারেশনের ডাইমেনশন হয় এল টি মাইনাস টু, টি স্কোয়ারের জন্য ক্যাপিটাল টি স্কোয়ার। দেখো টি মাইনাস ওয়ান আর টি গুণ করলে শুধু ওয়ান পড়ে থাকবে, দিস ইজ এল প্লাস টি মাইনাস টু টি প্লাস টু যোগ গুণ করলে হয়ে যাবে কত, শুধু এল পড়ে থাকবে, এল প্লাস এল। এল প্লাস এল মানে অ্যাকচুয়ালি এল, এল প্লাস এল মানে কিন্তু টুয়েলভ নয়, কারণ তোমায় যখন কোনো কিছু যোগ করতে দেওয়া হয়, ধরো 5 মিটার প্লাস 10 মিটার, তুমি যোগ করে কিন্তু বলো 15 মিটার, মিটার মিটারের জন্য 2 মিটার আর নাও না, এটা শুধুমাত্র ওর ইউনিটটা, তেমনি এটা ওর অনলি ডাইমেনশনটাকে রিপ্রেজেন্ট করছে, তার মানে ওর সেম ডাইমেনশন। তাহলে এল আর এল মানে আমার একটাই ডাইমেনশন রয়েছে এল আর এইচ এর সাইডে, তাহলে এল এইচ এস আর এইচ এস দুটো সাইডেই এল। এই প্রিন্সিপাল অফ হোমোজিনিটি থেকে আমরা অনেক কিছু বুঝতে পারি, অনেক কিছু মানে ধরো এরকমও কিছু সিচুয়েশন হয় যে আমাকে একটা ইকুয়েশন চেক করতে দিল ওয়েদার ইট ইজ রাইট আর রং, তো এইখান থেকে দেখে বোঝা যায় যে এই যে মাঝে একটা প্লাস সাইন দিয়ে দিয়েছি, এই প্লাস সাইনটা দেওয়া যাবে কি যাবে না। ধর একটা, আমি একটা আরবিটারি এক্সাম্পল দিচ্ছি, ধরো তোমাকে বললো যে পিটি প্লাস ফোর্স এফ, যেখানে পি মানে পাওয়ার, টি মানে টাইম, আর আচ্ছা আমি এফ ইন্টু ভি করে দিচ্ছি, এফ মানে ফোর্স আর ভি মানে ভেলোসিটি। এই পিটি আর এফ বি কে আমরা কি যোগ করতে পারি যে কোনো মোমেন্টে? আমরা অ্যাকচুয়ালি ওটাই চেক করব। তোমায় যদি খুব সোজাভাবে আমি এটা বলতে চাই, তোমায় কেউ যদি বলে যে 1 মিটার তার সঙ্গে আমরা 1 লিটার জল যোগ করলাম, দিস ইজ ইম্পসিবল। তেমনি আমাকে এই রিলেশনটা দেখে চেক করতে হবে যে আদৌ এটা যোগ করা সম্ভব কি সম্ভব না। দেখো পাওয়ার, পাওয়ার কাকে বলে? পাওয়ার মানে হচ্ছে ওয়ার্ক বাই টাইম। আমি একটু ভেঙে যদি লিখি, পাওয়ার মানে ওয়ার্ক বাই টাইম ইন্টু টাইম, টাইমটা দেয়া আছে, প্লাস এখানে ফোর্স মানে ফোর্স, বা ফোর্স মানে আমি ভেঙে দিচ্ছি মা, আর ভেলোসিটি মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট বাই টাইম। টাইম টাইম এখানে কেটে যাবে। ওয়ার্ক ডানের জন্য একটু আগে আমরা ডাইমেনশন বার করেছি, ml স্কোয়ার টি মাইনাস টু, প্লাস মাসের জন্য এম, এর জন্য এল টি মাইনাস টু, এস এর জন্য আরও একটা এল, টির জন্য নিচে আরও একটা টি, তার মানে আমার এখানে আসছে ml স্কোয়ার টি মাইনাস টু প্লাস ml স্কোয়ার টি মাইনাস থ্রি। তাহলে দুটো ডাইমেনশন আলাদা, সো এদেরকে যোগ করা সম্ভব নয়, এদেরকে যোগ করা সম্ভব নয়, বা আমরা এরকম বলতে পারি ওটা ভুল, ইটস এ রং স্টোরি আর কি, এই এরকম ভাবে কোনো কিছু করা সম্ভব নয়। তাহলে এরকম ভাবে আমরা বিভিন্ন সিস্টেমে ইকুয়েশন চেক করতে পারি, এবং ইকুয়েশন চেক করে সিমিলারলি বা সেটাকে দিয়ে আমরা কাজে লাগিয়ে আমরা তাদের সেটা পসিবল কি পসিবল নয় অ্যান্ড সো অন, এই জিনিসগুলোকে আমরা ওখান থেকে বার করতে পারি। তোমরা যদি তোমাদের সিলেবাসটাকে একবার খোলো, তোমাদের সিলেবাসে প্রথম যে টপিকটা আছে, তাতে দেখো সিজিএস, এমকেএস, এসআই ইউনিটস আছে, ডাইমেনশন অফ কমন ফিজিক্যাল কোয়ান্টিটিজ আছে, ডাইমেনশনাল অ্যানালিসিস আছে, এটাই হচ্ছে ডাইমেনশনাল অ্যানালিসিস।
নেক্সট আসে হচ্ছে কমন এরার্স ইন মেজারমেন্ট। আচ্ছা, মেজারমেন্ট বা এরার পার্টে যাওয়ার আগে এই ডাইমেনশনাল অ্যানালিসিসকে নিয়ে আমার আরও কয়েকটা জিনিস বলবার আছে। তোমাদের লেভেলে ডাইমেনশনাল অ্যানালিসিসকে আরও একটুখানি বেটার ওয়েতে অ্যাপ্লাই করা যায়। তো যাতে কিছু অদ্ভুত টাইপের প্রশ্ন দেওয়া হয়, যে ধরো তোমায় এরম দিল, তোমায় বললো যে একটা পার্টিকেলের ভেলোসিটি বলে দিয়েছে, যে ভেলোসিটি of a particle v equal to at plus b by c plus t। ঠিক আছে, দিয়ে বলেছে ফাইন্ড ডাইমেনশন অফ a, b, c। এদের তিনজনের ডাইমেনশন তোমায় বার করতে হবে। আচ্ছা, এদের তিনজনের ডাইমেনশন বার করার কি উপায় আমার কাছে আছে? প্রথমত আমাকে ডাইমেনশনাল হোমোজিনিটি এখানে চেক করতে হবে। আমি যদি ডাইমেনশনাল হোমোজিনিটি চেক করতে চাই, তাহলে আমার লেফট হ্যান্ড সাইডে আছে ভেলোসিটি। ভেলোসিটি মানে ডিসপ্লেসমেন্ট বাই টাইম, তাহলে এল বাই টি বা এল টি মাইনাস ওয়ান। আমার রাইট সাইডেরও ডাইমেনশন তাই আসতে হবে। এবার খেয়াল করো, রাইট সাইডে একটা মাঝখানে যোগ চিহ্ন আছে। এই যোগ চিহ্ন থাকার মানে এটির যা ডাইমেনশন বি বাই সি প্লাস টি এর ডাইমেনশনও তাই, তবেই তুমি ইকুয়েশনটাকে যোগ করতে পারো। তাহলে আমরা বলতে পারি এটি এর ডাইমেনশন কত হওয়া উচিত? এল টি মাইনাস ওয়ান এর সমান। তার মানে এ ইজ ইকুয়াল টু এল টি মাইনাস ওয়ান বাই এই টিটাকে যদি আমি নিচে নামিয়ে দিই, তাহলে এল টি মাইনাস ওয়ান, নিচে আরও একটা ডাইমেনশনের টি, তাহলে অ্যান্সার হয়ে যাবে এল টি মাইনাস টু। এটা হয়ে গেল এর ডাইমেনশন। সিমিলারলি বি বাই সি প্লাস টি, এইটার ডাইমেনশনও হওয়া উচিত এল টি ইনভার্স বা এল টি ইনভার্স। এবার আমি যদি এখানে একটুখানি এরকমভাবে মাথা কাটিয়ে লিখি যে দিস ইজ অলসো ইকুয়াল টু এল বাই টি, তো এবার কম্পেয়ার করে দেখো, নিচে এইখানে একটা যোগ চিহ্ন আছে। টি এর সঙ্গে যাকেই যোগ করছো, যোগটা তখনই পসিবল যখন তার ডাইমেনশন সেম। তার মানে সেই কম্পারিজন থেকে আমি ডাইরেক্টলি বলতে পারি সি এর ডাইমেনশন হচ্ছে টি। এগেন এই কম্পারিজন থেকে উপরে তাহলে কে পড়ে আছে? এল, আর উপরে এখানে কে পড়ে আছে? বি। তার মানে বি এর ডাইমেনশন শুধু এল। দেখো, অ্যাকর্ডিংলি আমরা এ বি এল এদের তিনজনেরই, এ বি সি এদের তিনজনেরই ডাইমেনশন পেয়ে গেলাম। এই অঙ্কটায় কিছু প্রবলেম আছে কিনা বল, যেটা পড়ানো, বা কিছু বুঝতে অসুবিধা হলো কিনা আগে বলো। না স্যার। ঠিক আছে, ডাইমেনশনের আরও দু একটা টাইপের প্রবলেম নিয়ে আমরা একটুখানি ভাবতে পারি, যে একটু কম্পারিজন করে সেখানে বার করতে হয় আর কি। অর্থাৎ একটু লেভেলটা যদি আমরা হাই করি প্রশ্নের, তাহলে এই টাইপের প্রশ্ন তোমাদের অনেক সময় দেখা যায় পেপারের মধ্যে। তারও আগে তোমরা আমাকে এইখানটার ডাইমেনশন একটা বার করে দেখাও। তোমার প্রশ্ন দেওয়া হলো
একটা ফোর্সের ইকুয়েশন দিয়েছে F ইকুয়াল টু এটি প্লাস বিটি স্কোয়ার। F মানে ফোর্স, টি মানে টাইম, বলেছে ফাইন্ড ডাইমেনশন অফ এ কমা বি, এ আর বি এর ডাইমেনশন বার করতে হবে। একটু করো তো, করে বলো কত আসছো। কত আসছে? স্যার এর জন্য আসবে ml t to the power -3, ml t to the power -3। আচ্ছা, আর বি? স্যার b এর জন্য আসবে ml t to the power -4, ml t to the power -2। না স্যার -4। আচ্ছা, -4 বলছো। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, এবার আমি একবার চেক করে নিই। তো আমরা এলএইচএস এ কি পাচ্ছি? ফোর্স পাচ্ছি। ফোর্সের ডাইমেনশন হচ্ছে ml t পাওয়ার -t। তো আমরা দেখছি মাঝখানে একটা যোগ চিহ্ন আছে, তাহলে অবভিয়াসলি আমরা কম্পেয়ার করতে পারি যে এটির মানে হচ্ছে ml t পাওয়ার -2। তাহলে এখান থেকে a মানে হচ্ছে ml t পাওয়ার -2 বাই t, তাহলে চলে এলো ml t পাওয়ার -3। আর সিমিলারলি বিটি স্কোয়ার, তার ডাইমেনশন আমার হবে ml t -2, তাহলে b হয়ে যাবে ডাইরেক্টলি ml t পাওয়ার -4। ঠিক আছে, আচ্ছা, এটা গেল একটা টাইপ। আর একটা টাইপের প্রশ্ন এরকম হয় যে কি করবে, বলবে আমাদের যে ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটিস, ওরা বলবে যে অন্য কোনো ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটিস, কিছু নন সেকেন্ডারি কোয়ান্টিটিস কি বলবে যে তুমি এদেরকে ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটিস হিসেবে কনসিডার করো, করে বলো। ধরো আমি একটা অঙ্ক বলছি আগে, ধরো তোমার এরকম বললো যে ইফ velocity, force and energy are taken as fundamental quantities, then dimensional formula of mass will be dash। মানে তোমাকে মাসের ডাইমেনশন, যেটা আমার কাছে অলরেডি আমরা জানতাম যে ওটা একটা ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি, সেটাকেই আমরা বলছি যে না ওটা ধরে নাও, ওটা হবে না, তার বদলে ভেলোসিটি, ফোর্স আর এনার্জিকে তুমি ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি ধরে নাও। এই টাইপের প্রবলেম তোমাদের দেয়। এটা সলভ করবার নিয়ম হচ্ছে, যেটা বার করতে বলেছে, ধরে নাও মাস বার করতে দিয়েছে, আমরা ধরে নেব যে মাস ইজ ইকুয়াল টু ভেলোসিটি টু দি পাওয়ার a, ফোর্স টু দি পাওয়ার b অ্যান্ড এনার্জি টু দি পাওয়ার c, কারণ এই তিনজনকে নিয়ে মাস তৈরি করতে হবে। এবার ইন্ডিভিজুয়ালি ভেলোসিটি মানে তার ডাইমেনশন আমি জানি, তাহলে ভেলোসিটির ডাইমেনশন হচ্ছে lt -1, তার পাওয়ার হচ্ছে a। ফোর্সের ডাইমেনশন হচ্ছে ml t -2,
তার পাওয়ারে বি, এনার্জি ডাইমেনশন হচ্ছে ml স্কোয়ার টি মাইনাস টু তার পাওয়ারে সি। আমি যদি এটাকে ভেঙে নিই এবার দেখো, তাহলে এল পাওয়ার এ বা এল এর পাওয়ারে কে কে আসবে, দেখো এখানে এল আছে, এল এর পাওয়ারে এ আছে, এখানে একটা এল আছে, এল এর পাওয়ারে বি আছে, এখানে এল স্কোয়ার্ড আছে, পাওয়ারে টু সি আছে। তার মানে আমরা একবারে বলতে পারি এল এর পাওয়ারে এ প্লাস বি প্লাস টু সি চলে আসবে। আচ্ছা, টি এর পাওয়ারে দেখো এখানে মাইনাস ওয়ান ইন্টু এ মানে মাইনাস এ আসবে, এখানে মাইনাস টু বি আসবে, আর তারপরেরটায় মাইনাস টু সি আসবে। আর যদি আমরা মাসের পাওয়ার দেখি তাহলে ফার্স্ট লাইনে মাসের কেউ নেই, ওটা জিরো, পরেরটায় মাস হচ্ছে শুধু ওয়ান বি মানে শুধু বি, আর তারপরেরটাও শুধু সি। এইটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইডে বিলং করছে, আর আমার লেফট হ্যান্ড সাইডে মাস আছে মানে শুধু এম হয়ে গেল। এম এর পাওয়ার কত? ওয়ান। আচ্ছা, এখানে আর তো কেউ নেই, তাহলে আমি এমনি বলে দিতে পারি যে এখানে এল এর পাওয়ার জিরো, এখানে টি এর পাওয়ারও জিরো। তাহলে এবার যদি আমি কম্পেয়ার করি সিস্টেমটাকে বাই কম্পেয়ারিং, দেখো মাসের পাওয়ারে ওয়ান আছে আর এদিকে মাসের পাওয়ারে আছে বি প্লাস সি, তাহলে বাই কম্পেয়ারিং আমি বলতে পারি বি প্লাস সি ইজ ইকুয়াল টু ওয়ান। সিমিলারলি এল এর পাওয়ারে জিরো আছে আর এখানে এল এর পাওয়ারে আছে এ প্লাস বি প্লাস টু সি, তাহলে এ প্লাস বি প্লাস টু সি ইজ ইকুয়াল টু জিরো। টি এর পাওয়ারও জিরো আছে, এখানে আমরা বলতে পারি মাইনাস এ মাইনাস টু বি মাইনাস টু সি ইজ অলসো ইকুয়াল টু জিরো, বা এখান থেকে আমরা এরকমও বলতে পারি মাইনাসগুলো কমন নিয়ে এ প্লাস টু বি প্লাস টু সি ইজ ইকুয়াল টু জিরো। এবার এই তিনটেকে আমাকে সলভ করতে হবে। আচ্ছা, তিনটেকে সলভ করতে গেলে দেখো অলরেডি প্রথমেই আমি পেয়ে গেছি এ বি প্লাস সি মানে ওয়ান, তাহলে এই লাইনটা থেকে আমি নিতে পারি এ প্লাস টু ইন্টু বি প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো। বি প্লাস সি মানে ওয়ান, তাহলে এখানে যদি ওয়ান বসে যায় তাহলে এ প্লাস টু ইকুয়াল টু জিরো বা এ ইকুয়াল টু মাইনাস টু, এটা আমার ফার্স্টে চলে এলো। এ যখনই মাইনাস টু চলে এলো তাহলে এই ইকুয়েশনই আমরা যদি আবার গিয়ে বসাই যে এ প্লাস বা এ মাইনাস টু যেই এসে গেল, মাইনাস টু যেই এসে গেল, আমি এখানে আর কি করতে পারি, দেখুন একটা ইকুয়েশন আমি যদি ধরে নিয়ে কোথায় গেল এটা, যে এ প্লাস বি প্লাস টু সি হচ্ছে জিরো, তাহলে আমি ওখানে লিখতেই পারি যে এ প্লাস টু বি প্লাস টু সি ইকুয়াল টু জিরো। তার মানে এর জায়গায় যদি মাইনাস দুই বসাই তাহলে টু বি প্লাস টু সি ইজ ইকুয়াল টু মাইনাস টু, এটা একটা ইকুয়েশন পাওয়া যাবে। আবার এই ইকুয়েশনটাকে যদি ভাঙি, সরি এটা না, এটাতে ভেঙে ওটা এসেছিল, এটাকে যদি ভাঙি এটাতে ছিল হচ্ছে এ প্লাস বি প্লাস টু সি ইকুয়াল টু জিরো, আমি এটাকে ফার্দার ভাঙলে কত চলে আসবে, মাইনাস টু প্লাস বি প্লাস টু সি ইকুয়াল টু জিরো। আচ্ছা, এর ভ্যালু তো মাইনাস টু ছিল, এটা প্লাস টু হয়ে যাবে, তাহলে এখানে হয়ে যাবে বি প্লাস টু সি ইজ ইকুয়াল টু প্লাস টু, এটা একটা ইকুয়েশন। তাহলে এই দুটো ইকুয়েশনকে আমাকে সলভ করতে হবে। টু বি প্লাস টু সি ইকুয়াল টু টু, বি প্লাস টু সি ইজ অলসো ইকুয়াল টু টু। দেখ, তুই ডাইরেক্টলি এমনিতেও বললে যেতে পারে টু সির সঙ্গে টু বি যোগ করলেও দুই থাকে, টু সির সঙ্গে বি যোগ করলেও দুই থাকে, তাহলে অ্যান্সার কী হবে, বি ডাইরেক্টলি আমার কাছে চলে আসবে জিরো। বি যদি জিরো হয়ে যায়, এবার বি প্লাস সি ইজ ইকুয়াল টু ওয়ান, তার মানে সি ইজ ইকুয়াল টু ওয়ান, তাহলে আমার কাছে সব কটাই চলে এলো। ফলে মাসকে যখন আমি ফাইনালি লিখবো তাহলে মাস ইজ ইকুয়াল টু ভি টু দি পাওয়ার এ ছিল,
ভি টু দি পাওয়ার -2, এফ টু দি পাওয়ার বি ছিল মানে এফ টু দি পাওয়ার 0, আর ই টু দি পাওয়ার সি ছিল, তাহলে ই টু দি পাওয়ার 1। এইটা ফাইনাল অ্যান্সার হবে। একটু বড় হয় কিন্তু এই টাইপের অঙ্ক তোমাদের দেয়। এইটা বুঝতে কোনো প্রবলেম হলো কিনা বলো? বলো কোনো, এটা বোঝা গেছে না বোঝা যায়নি? আচ্ছা বোঝা গেছে। চলো তাহলে আর একটা ট্রাই করো, এটা তোমরা করে দেখো। ধরো বললো যে ইফ velocity, acceleration and force are fundamental physical quantity, then find a dimension of momentum. momentum মানে হচ্ছে ভরবেগ। আমি শুধু মনে করিয়ে দিচ্ছি, ভরবেগকে স্মল পি দিয়ে লেখা হতো, ভরবেগের ফর্মুলা ছিল মাস ইনটু ভেলোসিটি। নিউটনের সেকেন্ড লতে এই কোয়ান্টিটিটা তোমরা পেতে। এটা ট্রাই করো, বলো কত আসছে।
কত হলো? Sir, F1 V1 A equals to A minus 1. F1 V1 A minus 1, हाँ चलेगा। বাকিদের এসছে না জানি হয়নি। তোকে বার করতে হবে কি মোমেন্টাম, তাহলে আমরা মোমেন্টামকে একটা সাইডে রাখি, বাকি আমি ধরে নিচ্ছি এফ টু দি পাওয়ার এ, ভি টু দি পাওয়ার বি, আর অ্যাক্সেলারেশন, আচ্ছা অ্যাক্সেলারেশন টু দি পাওয়ার সি। দাঁড়াও সব গুলিয়ে যাবে, এক্স ওয়াই জেড করে দিই, এফ টু দি পাওয়ার এক্স, ভি টু দি পাওয়ার ওয়াই, এ টু দি পাওয়ার জেড। তো আমরা যদি এখানে ক্যালকুলেট করি, ফোর্স মানে হচ্ছে এম এল টি মাইনাস টু পাওয়ার এক্স, ভেলোসিটি মানে এল টি মাইনাস ওয়ান পাওয়ার এ ওয়াই, অ্যাক্সেলারেশন মানে এল টি মাইনাস টু পাওয়ার এ জেড। তাহলে আমি যদি এমটাকে এখানে পুরোপুরি দেখি, এখানে এম এর পাওয়ারে শুধু এক্সই আছে আর বাকিরা কোথাও কিছু নেই। এল এর পাওয়ারে দেখ এখানে এক্স, পরেরটাতে ওয়াই, তারপরেরটাতে জেড। পি এ প্রথমে মাইনাস টু এক্স মাইনাস ওয়াই মাইনাস টু জেড, আর পি ওখানে এম ভি, এমনিতে পি মানে এম, এম আর ভি এর জন্য হচ্ছে এল টি মাইনাস ওয়ান। তাহলে আমার এই পাশে পড়ে আছে এম এল টি মাইনাস ওয়ান। তাহলে আমি যদি বোথ সাইড কম্পেয়ার করি, তাহলে বাই কম্পেয়ারিং দেখ এক্স ইকুয়াল টু ওয়ান চলে আসছে ডাইরেক্টলি। আচ্ছা, এল এর পাওয়ারে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, ওপাশে ওয়ান, তাহলে এটা একটা ইকুয়েশন। টি এর পাওয়ারে এখানে মাইনাস ওয়ান আছে, তাহলে মাইনাস টু এক্স মাইনাস ওয়াই মাইনাস টু জেড ইকুয়াল টু মাইনাস ওয়ান। যেহেতু এক্স ইকুয়াল টু ওয়ান এসে গেছে, তাহলে আমরা ডাইরেক্টলি ওয়ান প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু ওয়ান, বা একবারে বলতে পারি ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু জিরো। ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু জিরো মানে ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস জেড। আচ্ছা, এক্স এর ভ্যালু ওয়ান, তাহলে এই ইকুয়েশনটাতে লিখতে পারি যে মাইনাস টু মাইনাস ওয়াই ইকুয়াল টু মাইনাস জেড। ওয়াই এর জায়গায় যদি মাইনাস জেড বসাই, তাহলে এটা প্লাস জেড মাইনাস টু জেড ইকুয়াল টু মাইনাস ওয়ান। মাইনাস টু বসে গেলে জেড মাইনাস টু জেড মানে মাইনাস জেড ইজ ইকুয়াল টু মাইনাস প্লাস ওয়ান, বা জেড ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান। জেড যদি মাইনাস ওয়ান হয়ে যায়, তাহলে আমরা ডাইরেক্টলি বলতে পারি y ইজ ইকুয়াল টু ওয়ান। হয়ে গেল। তাহলে p বিকামস f টু দি পাওয়ার x, x হচ্ছে ওয়ান, v টু দি পাওয়ার y, y ও ওয়ান, a টু দি পাওয়ার z, z হচ্ছে মাইনাস ওয়ান। এটা অ্যান্সার। ডাইমেনশনের অ্যাপ্লিকেশন বলতে আমরা এই টাইপের অ্যাপ্লিকেশন পেতে পারি সিস্টেম। নেক্সট যে টপিকটা আমরা আজকে শেষ করার মতো জায়গায় থাকবো, এরারটা একটা দিন পুরো আলাদা লাগবে, আমরা বরঞ্চ হালকা করে সিগনিফিকেন্ট নাম্বারের ব্যাপারটা একটু করে নিই, যে সিগনিফিকেন্ট নাম্বারটা কী জিনিস, ওটাও তো আমাদের সিলেবাসে তো আছেই। সিগনিফিকেন্ট নাম্বার, সিগনিফিকেন্ট নাম্বার হচ্ছে যে in a measured quantity
significant figures are the digit which are absolutely correct plus the first uncertain digit. জিনিসটা কি? ধরো আমাদেরকে একটা মেজারমেন্ট কেউ এটা ধর একটা কিছু রড টড মেপে বলা হয়েছে 5.3 সেন্টিমিটার। এই মেজারমেন্টটার মানে কি? 5.3 সেন্টিমিটার এই মেজারমেন্টটার মানে হচ্ছে যে এখানে 5 যেটা এটা হচ্ছে অ্যাবসলিউটলি কারেক্ট, এই বিষয়ে কারোর কোনো সন্দেহ নেই, অ্যাবসলিউটলি কারেক্ট। কিন্তু পয়েন্টের পর যে 3টা রয়েছে ওই 3টা হচ্ছে রিজনেবলি কারেক্ট। অর্থাৎ এর ভেতরে একটু ডাউট আছে, ইটস এ ডাউটফুল ক্যারেক্টার। এক্সাক্ট পয়েন্ট 3 হতেও পারে আবার নাও হতে পারে। সেই জন্য স্টেটমেন্টে দেখ বলা হয়েছে significant figures are the digit which are absolutely correct plus the first uncertain digit। ওর সঙ্গে যে আনসার্টেন ডিজিট গুলো আছে সেইগুলো কিরকম। ধর আরো একটা এক্সাম্পল হচ্ছে 17.231। এখানে 17.231 এ 1 আর 7 এরা দুজনেই হচ্ছে অ্যাবসলিউটলি কারেক্ট। কিন্তু পয়েন্টের পর যে নাম্বার 3টে রয়েছে এই 3টে নাম্বারই হচ্ছে রিজনেবলি কারেক্ট। অর্থাৎ প্রত্যেকটা নাম্বারই ডাউটফুল নাম্বার। ফলে এখানে আমি যদি সিগনিফিকেন্ট নাম্বার ভাবতে চাই, অবভিয়াসলি এইখানে এই ক্ষেত্রে সিগনিফিকেন্ট নাম্বার কতগুলো? 5খানা। দুটো অ্যাবসলিউটলি কারেক্ট নাম্বার, 3টে ডাউটফুল নাম্বার। 5.3 তে তাহলে সিগনিফিকেন্ট নাম্বার কটা? দুটো, একটা অ্যাবসলিউটলি কারেক্ট নাম্বার, দুটো রিজনেবলি কারেক্ট নাম্বার। তো যখন আমাকে কোনো একটা নাম্বারের মধ্যে সিগনিফিকেন্ট নাম্বারকে ক্যালকুলেট করতে হবে, এই সিগনিফিকেন্ট নাম্বার ক্যালকুলেট করার কিছু পার্টিকুলার রুলস আছে। তার প্রথমেই আমরা বলতে পারি যে অল নন জিরো ডিজিটস আর significant numbers। কিরকম? একটা এক্সাম্পল দেখা যাক। ধর বলা হয়েছে 112.114। এখানে 112 এই 3টে নাম্বারই হচ্ছে অ্যাবসলিউটলি কারেক্ট, 114 এই 3টে নাম্বারই হচ্ছে ডাউটফুল নাম্বার আর কি। কিন্তু এরা প্রত্যেকেই ইন্ডিভিজুয়ালি যেহেতু নন জিরো, তাহলে এরা প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি একটা সিগনিফিকেন্ট নাম্বার। তবে এখানে সিগনিফিকেন্ট নাম্বার কটা? 6টা। নেক্সট তোকে বলা হবে যে আমাকে যদি জিরোকে নিয়ে ভাবতে হয়, ধর একটা কোনো নাম্বারের মধ্যে জিরো আছে, সেই জিরোকে আমরা মোট 3টে ভাগে ভাগ করে নেব। প্রথম হচ্ছে লিডিং জিরো, নেক্সট হচ্ছে
আমরা ধরে নিই হচ্ছে কি বলি স্যান্ডউইচড জিরো। স্যান্ডউইচ মানে দুটো নাম্বারের মাঝে আছে। আর একটাকে আমরা ধরতে পারি ল্যাগিং জিরো। ঠিক আছে, তিন ধরনের জিরো নিয়ে আমাদের কাজ। যার মধ্যে প্রথম যে জিরোটা আছে, যেটা কিনা আমরা বলবো হচ্ছে লিডিং জিরো, এই লিডিং জিরো গুলো নট সিগনিফিকেন্ট। এরা কখনোই সিগনিফিকেন্ট নাম্বার হিসেবে নেওয়া হবে না। স্যান্ডউইচড জিরো, স্যান্ডউইচ জিরো হচ্ছে অলওয়েজ সিগনিফিকেন্ট। ল্যাগিং জিরো, significant if after decimal point। একমাত্র তখনই আমরা ওটাকে সিগনিফিকেন্ট নাম্বার হিসেবে নেব যদি ডেসিমাল পয়েন্টের পরে হয়। তাহলে এই তিনটের জন্য আমাদের কিছু এক্সাম্পলস দেখা যাক। ধর এটা নাম্বার বলেছে 0.0012012, এরকম একটা নাম্বার আছে। দেখ প্রথম জিরোটা অবভিয়াসলি কোন জিরো? লিডিং জিরো। পরের যে জিরোগুলো ওটা পয়েন্টের পরে ঠিকই, কিন্তু আলটিমেটলি অন্য তো কোনো নাম্বার নেই, ফলে পরের জিরোগুলো সবকটাই হচ্ছে লিডিং জিরো, তার মানে দে আর নট সিগনিফিকেন্ট। আচ্ছা 1 আর 2 সেটা হচ্ছে যে অল নন জিরো ডিজিটস এর জন্য, এই 1টাও সিগনিফিকেন্ট নাম্বার, এই 2টাও সিগনিফিকেন্ট নাম্বার। তারপরে যে জিরোটা আছে সেটা হচ্ছে দেখ স্যান্ডউইচড জিরো, তার মানে ওটা সিগনিফিকেন্ট নাম্বারস। তারপরে যে 1 2 আছে সেগুলো আবার সিগনিফিকেন্ট নাম্বারস। আমরা এখান থেকে লাইনটা টেনে নিচ্ছি, এই এই। আচ্ছা আমি যদি এখানে আরো একটা জিরো দিয়ে রাখতাম তাহলে এই জিরোটা কি হতো? ইট ইজ এ ট্রেলিং জিরো বা ল্যাগিং জিরো। ল্যাগিং জিরো আফটার ডেসিমাল পয়েন্ট, সো দিস ইজ সিগনিফিকেন্ট নাম্বারস। তার মানে এখানে কটা সিগনিফিকেন্ট নাম্বার হচ্ছে? দেখ প্রথম তিনটে তার মানে লিডিং জিরো বাদ, 1 2 আছে, মাঝেরটা স্যান্ডউইচ জিরো তিনটে, এই 1 2 আছে 5টা, লাস্টেরটা ল্যাগিং 6টা। তার মানে এখানেও আমার সিগনিফিকেন্ট নাম্বার হচ্ছে 6টা। নেক্সট রুল, 10 এর পাওয়ারে যদি কোনো কিছু লেখা হয় সেগুলো কখনো সিগনিফিকেন্ট নাম্বার নয়। দ্য পাওয়ার অফ 10 is never taken as significant number। কিছু এক্সাম্পল দেখা যাক। ধর তোকে বলা হলো 1.020 ইন্টু 10 পাওয়ার 12, তাহলে এখানে সিগনিফিকেন্ট নাম্বার দেখ 1, এই জিরোটা স্যান্ডউইচ জিরো, এটা নর্মাল, এই জিরোটা পয়েন্টের পরের জিরো, তাহলে 4টে সিগনিফিকেন্ট নাম্বার, 10 এর পরে যা আছে আছে ছেড়ে দে, অ্যান্সার হচ্ছে 4। এই ল্যাগিং জিরোর আর একটা এক্সাম্পল আমি দিয়ে রাখি যেটা খুব গুলিয়ে যায়। ধর তোকে বললো 26,400, এই সিস্টেমে সিগনিফিকেন্ট নাম্বার কটা? 2 সিগনিফিকেন্ট নাম্বার, 6 সিগনিফিকেন্ট নাম্বার, 4 সিগনিফিকেন্ট নাম্বার। কিন্তু এই দুটো জিরো কি পিওর ল্যাগিং জিরো এবং they are not after any decimal point, ওখানে কোনো ডেসিমাল পয়েন্টই নেই। তাহলে যেহেতু কোনো ডেসিমাল পয়েন্ট নেই তাহলে আমার সিস্টেমটা কি হয়ে গেল? ওই জিরো দুটোকে আমি কখনোই সিগনিফিকেন্ট নাম্বার হিসেবে নেব না,
তাহলে এখানে সিগনিফিক্যান্ট নাম্বার হয়ে যাবে কিন্তু 3। এটাকে আরো একরকম ভাবে ভাবা যায়, এই 26400 ক্যান বি রিটেন অ্যাজ 264 ইন্টু 10 স্কোয়ার। ফলে 10 এর পাওয়ারে কিছু নিচ্ছে না, সেজন্য শুধুমাত্র 2, 6 আর 4 কে আমরা সিগনিফিক্যান্ট নাম্বার হিসেবে নেব। হ্যালো, আরে ক্লাসে তো, আরে আজকে নতুন সেই চুজডোর ক্লাসটা না, আমি নামছি, হয়ে এসছে। যেটুকুনি হলো ওটাকে ক্লিয়ার, সিগনিফিক্যান্ট নাম্বারগুলো কিভাবে কাজ করছে। সিগনিফিক্যান্ট নাম্বারের আরো একটা রুলস আছে, লাস্ট রুল সিগনিফিক্যান্ট নাম্বারের, সেটা হচ্ছে যে কোনো এক্স্যাক্ট নাম্বারের কথা আমরা যদি ভাবি, যে কোনো এক্স্যাক্ট নাম্বার সেটা সিগনিফিক্যান্ট নাম্বার হয়ে যায় ইনফিনিটি। বা আমরা এরকম বলতে পারি, এক্স্যাক্ট মেজারমেন্ট always has infinite significant digits. Example, for example বলা হলো 5 cats, এখানে সিগনিফিক্যান্ট নাম্বার হচ্ছে ইনফিনিটি। তাকে বলা হলো 12 অ্যাপলস, এখানে সিগনিফিক্যান্ট নাম্বার ইনফিনিটি। যেখানে এক্স্যাক্ট মেজারমেন্ট হওয়া সম্ভব সেগুলো অলওয়েজ সিগনিফিক্যান্ট নাম্বার চলে যাবে ইনফিনিটিতে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি সিগনিফিক্যান্ট নাম্বারের এক্সাম্পলস। আমরা কয়েকটা প্র্যাকটিস করে নিই, করে ওটাই আজকে লাস্ট। ধরো তোমায় দেওয়া হলো, আমি নাম্বার লিখছি, তোমরা অ্যান্সার বলবে। 4.080, এখানে সিগনিফিক্যান্ট নাম্বার কটা? চারটে। চারটে। আচ্ছা, 10.00, এখানে সিগনিফিক্যান্ট নাম্বার কটা? চারটে। চারটে। কেন চারটে হচ্ছে? এই জিরো দুটো ট্রেলিং জিরো, বাট ডেসিমেলে পড়ে আছে, আর সেক্ষেত্রে এই জিরোটা দুটো সিগনিফিক্যান্ট নাম্বারসের মাঝে পড়ে যাচ্ছে বা পয়েন্টের আগে পড়ছে, মানে ওদেরকে আমাকে নিতেই হবে তখন। 0.079, দুটো। দুটো। 4.07080, ছটা। 950, দুটো। দুটো। পরেরটা চারটে। 950 বার্ডস, সিগনিফিক্যান্ট নাম্বার ইনফাইনাইট। ইনফাইনাইট। ব্যাস, এই হচ্ছে ব্যাপার। তাহলে দেখো আজকে যে কটা কনসেপ্ট হলো ক্লিয়ার, বোঝা গেছে? ইউনিট চেঞ্জ, ইউনিট হ্যাঁ, স্যার। ডাইমেনশনাল, মানে কি বলে ওটাকে, আমাদের হোমোজিনিটি পুরোটা ক্লিয়ার। তাহলে তোমাদের ইউনিট 1 এর হ্যাঁ স্যার। শুধু এরার পার্টটা পড়ে রইল, ওটা আমরা পরের দিন ধরবো। ইউনিট 1 এর পার্ট সেকেন্ড, মানে পার্ট নেক্সট পার্ট হচ্ছে এরার, ওটাকে আমরা নেক্সট দিন ধরবো, ঠিক আছে? চলো, গুড নাইট। স্যার, হ্যাঁ বলো বলো। স্যার ভেক্টরের যে পার্টটুকু বাকি ছিল ওটা কি